হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে সকালে একটা কাজে আমাকে যেতে হচ্ছে সোল্লা বলে একটা জায়গায়। আমার বাড়ি থেকে খুব কাছেই ১০ মিনিট ড্রাইভ করেই আমি ওখানে পৌঁছে যেতে পারবো। বাবলির একটা কাজ থাকায় বাবলি আজকে আসতে পারল না। তাই ভাবলাম ব্লগটা আজকে আমি করি। সোল্লাতে বিশ্বের অন্যতম বৃহৎ মেডিকেল ইনস্টিটিউট ক্যারোলিনাস্কা ইনস্টিটিউটেড আছে। জানেন তো এখান থেকে মেডিকেলের যে নোবেল পুরস্কার দেওয়া হয় তাদেরকে মনোনীত করা হয়। আর আছে আলফ্রেড নোবেলের সমাধি। আমি ওই সমাধির খুব কাছেই যাব, তাই ভাবলাম আপনাদেরকে সমাধিটা একটু দেখিয়ে আনি। আর জানেন তো আমাদের ব্লগে বা মেসেঞ্জারে অনেকে জানতে চাইছেন যে স্টুডেন্ট ভিসা এখানে কি করে পাওয়া যায়, স্টুডেন্ট হিসাবে সুইডেনে কিভাবে আসা যায়, এখানে পড়াশোনার খরচ কত, কি কি সাবজেক্ট পড়াশোনা করা যায়, থাকা খাওয়ার খরচই বা কত স্টুডেন্ট হিসাবে, পরিবার নিয়ে কি স্টুডেন্ট ভিসায় আসা যায়, পড়াশোনার শেষে চাকরি কি পাওয়া যায় বা পেলেও তার বেতন কত হবে, এরকম আরো অনেক প্রশ্ন আমরা পাচ্ছি। তো ভাবলাম যেতে যেতে আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতাটা শেয়ার করে নিই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। সুইডেনে ইউনিভার্সিটিতে সেমিস্টার শুরু হয় মূলত আগস্টে। দুটি সেমিস্টার হয় বছরে, আগস্ট থেকে জানুয়ারির মাঝামাঝি আর জানুয়ারির শেষ থেকে জুন পর্যন্ত। ভর্তি শুরু হয় মোটামুটি মার্চ মাসে। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে যে সমস্ত স্টুডেন্টরা পড়তে আসেন, যেমন ভারত, বাংলাদেশ এরকম দেশ থেকে, তাদের বছরে পড়ার খরচ সুইডেনে প্রায় ভারতীয় টাকায় ৬ লাখ থেকে ২৩ লাখ টাকা। সাবজেক্ট এবং ইউনিভার্সিটি অনুযায়ী এই টাকাটা হেরফের করে। যেমন ধরুন কেউ যদি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়তে চায় তার খরচ একটু কম, আবার যদি আর্কিটেকচার নিয়ে পড়তে চায় তাহলে তার খরচ একটু বেশি। আর যদি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাহলে খরচটা মোটামুটি ১৪-১৫ লাখ টাকা বছরে এরকম ওঠানামা করে। এবারে আসি অন্যান্য খরচে। সাধারণত যদি স্টুডেন্ট হোস্টেল না পাওয়া যায় তাহলে থাকতে হবে প্রাইভেট অ্যাপার্টমেন্টে। আর সেখানে স্টুডেন্টরা যদি থাকে তার জন্য ২৫ থেকে ৪০ হাজার টাকা মাসে একটা খরচ ধরে নিতে হবে, এবং প্রায় ২০ হাজার টাকা তার সাথে খাওয়া খরচ ইত্যাদির জন্য লাগবে। বাধ্যতামূলক ইন্স্যুরেন্সের জন্য লাগবে ১০ থেকে ২০ হাজার টাকা। কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে প্রিলিমিনারি সিলেকশনের পরে যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে তখন কিন্তু আগামী যতদিন এই কোর্সটা চলবে, সেটা ১ বছর বা ২ বছর, তার জন্য এই টোটাল টাকাটা কারোর অ্যাকাউন্টে আছে কিনা সেটা দেখাতে হবে। এটাকে মেইনটেনেন্স খরচ বলা হয়। এবার রেসিডেন্ট পারমিট নিয়ে যদি কেউ আসে সে কিন্তু তার স্ত্রী বা স্বামী এবং সন্তান নিয়ে আসতে পারে, কিন্তু তার জন্য অতিরিক্ত মেইনটেনেন্স খরচ দেখাতে হবে। আর কেউ যদি এখানে থাকার জায়গা দেখাতে পারে তাহলে মেইনটেনেন্স খরচটা একটু কম হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিএসএন। এটা সুইডিশ গভর্নমেন্টের স্টুডেন্ট লোন। বাইরে থেকে আসা স্টুডেন্টরাও এর সুযোগ সুবিধা পেতে পারে। খুবই কম ইন্টারেস্টে এবং অনেক সহজ শর্তে এই লোন স্টুডেন্টদেরকে দেওয়া হয়। স্টুডেন্টরা যদি চান তাহলে সপ্তাহে ৮০ ঘন্টা পর্যন্ত পার্ট টাইম কাজ করতে পারেন, এবং এইভাবে পার্ট টাইম কাজ করে ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যায়। বিভিন্ন ইউনিভার্সিটি কাউন্সিল থেকে বা এজেন্সি থেকে কোথায় পার্ট টাইম কাজ পাওয়া যাবে তার খোঁজ খবর পাওয়া যায়। আর যদি সামারের সময় হয় তাহলে স্টুডেন্টরা ফুল টাইম জবও করতে পারে ওই ২ মাসের জন্য। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাকরির ব্যাপারেতে। ইউরোপের অন্যান্য দেশের মতোই সুইডেনে সুইডিশ ভাষা জানা থাকলে চাকরির জন্য একটা বাড়তি সুবিধে পাওয়া যায়। ইউনিভার্সিটিতে বিনামূল্যে সুইডিশ শেখানো হয়, তাই স্টুডেন্টরা যদি সুইডিশ ভাষাটা শিখে নিতে পারে তাহলে তাদের কাজ পেতে অনেক সুবিধা হবে। সুইডেন ইনোভেশন বা নতুন উদ্যোগে বিশ্বের মধ্যে অনেক এগিয়ে আছে। এখানে সরকার এই ব্যাপারে অনেক সহায়তা দেয়। তাই কোনো স্টুডেন্ট যদি এই ধরনের কোনো কাজ বা রিসার্চ ওরিয়েন্টেড কিছু কাজ করতে চায় তাহলে কিন্তু সরকারি অনেক সহায়তা পাবে। এছাড়াও প্রত্যেকটি বড় কোম্পানি এবং ছোটখাটো কোম্পানি ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে ভালো স্টুডেন্টদেরকে প্রত্যেক বছরেতে চাকরি দেয়। তাই চেষ্টা করলে কিছু না কিছু চাকরি এখানেতে পাওয়া যাবে, এবং চাকরি পাওয়ার পরেতে স্টুডেন্টরা যদি তাদের যে রেসিডেন্ট পারমিট আছে সেটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নেয় তাহলে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে অনেক সুবিধা হবে। কারণ এখানে সাম্প্রতিককালে অনেক বিধিনিষেধ আরোপ করায় ডক্টরিয়াল স্টুডেন্ট বা পিএইচডি ছাড়া কেউ কিন্তু রেসিডেন্ট পারমিটকে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিটে কনভার্ট করতে পারেন না, যার ফলে পরবর্তীতে সিটিজেনশিপ পেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। সুইডেনে মোটামুটি একজন যখন নতুন কাজ শুরু করে তার গড় মাসিক বেতন ভারতীয় টাকায় ১,৪০,০০০ টাকা মতো পাওয়া যায়। অবশ্যই এটা ডিপেন্ড করে কি ধরনের কাজ করছে তার উপরেতে, কিন্তু
এই বেতনটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমাধিস্থলে চলে এসেছি। চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের সমাধি রয়েছে। এখান থেকে আমরা হেঁটে যাব, গিয়ে নোবেলের সমাধিটা দেখব, আলফ্রেড নোবেল, যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়। আশা করি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তাতে বেশ কিছু মানুষের সুবিধা হবে, অনেক ইনফরমেশন আপনারা পাবেন। আমি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি বা অভিবাসন দপ্তরের একটা লিঙ্ক আমার এই ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা অনেক তথ্য পেতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর কারোর যদি কোনো অতিরিক্ত তথ্য জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আমরা জানি দূর দেশে যখন কোনো বাবা মা তার ছেলে মেয়েকে পাঠান পড়াশোনা করতে, তাদের মনে অনেক ভয় সংশয় কাজ করে। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো, যাতে আপনারা কিছু ইনফরমেশন পান। আমরা এখানে থাকি, তাই আমাদের অভিজ্ঞতা যদি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো আপনারা কিছুটা ভরসা পাবেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে আলফ্রেড নোবেল, যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়, তিনি সুইডেনের মানুষ ছিলেন এবং নরওয়ে থেকে শান্তি পুরস্কার দেওয়া হয়। বাকি সমস্ত নোবেল পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়। এটা একটা বড় উৎসব এখানেতে হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে। তো আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আলফ্রেড নোবেলের সমাধিতে। আমাদের বাড়ি থেকে খুব কাছেই, 10-12 মিনিটের ড্রাইভে আমরা পৌঁছে যেতে পারি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আলফ্রেড নোবেল যিনি জন্মেছিলেন, এখানে লেখা রয়েছে যে 21শে অক্টোবর 1833 ওনার জন্ম এবং 10ই ডিসেম্বর 1896 ওনার মৃত্যু। তো 10ই ডিসেম্বর ওনার মৃত্যু দিনেতে নোবেল পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়। এই হচ্ছে আলফ্রেড নোবেলের সমাধি। আমরা পুরো জায়গাটাই একটা সমাধি ক্ষেত্র। এখানেতে অনেক বড় বড় মানুষের সমাধি এখানেতে এই জায়গাটায় আছে। তো আমরা আলফ্রেড নোবেলের সমাধিটা আজকে আপনাদেরকে দেখালাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। 1911 সালে যখন নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ পেয়েছিলেন, আপনারা অনেকে হয়তো জানেন, তিনি এখানেতে আসতে পারেননি। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সুইডেনে এসেছিলেন, এসে নোবেল পুরস্কার হাতে নিয়ে গেছেন। তো নোবেলের সঙ্গে আমাদের তো একটা কানেকশন আছেই। তো সেই কানেকশনটা থাকার জন্য আমি ভাবলাম যে এখান দিয়ে যখন ঘুরতে ঘুরতে যাচ্ছি, একবার নোবেলের সমাধিটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই। আপনাদের হয়তো ভালো লাগবে, ইন্টারেস্ট থাকবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এখন বাজে রাত্রেবেলা প্রায় 10:45। এখনো দেখুন রাস্তায় কি সুন্দর আলো রয়েছে। এখন প্রায় 10টা বাজলে পরে সূর্য অস্ত যাচ্ছে, তারপরেও একটা হালকা আলো থাকছে। যাই হোক, এই কয়েকটা দিন খুব মজা করে কাটাবো। আর এই রাস্তা ধরে যেতে যেতে একজন বন্ধু বলল উপসালায় নাকি একটা ভালো এশিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানে যাব, একটুখানি খাওয়া দাওয়া করবো। তাই এখন সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর সামনের দিকে দেখুন কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। আর বেশি কথা বলবো না, সামনের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারাও আমার সাথে সাথে উপভোগ করুন। একদম জায়গা মতো পৌঁছে গেছি। এখানে এখন খাওয়া দাওয়া করব। দেখলাম অনেকগুলো বড় বড় দোকান আছে, অনেকগুলো গ্রসারি শপ আছে, আর একটা দেখলাম ফুল গাছের নার্সারি আছে একটা অনেক বড়। কিন্তু এত রাত্রে আসলে কি আর দোকান খোলা থাকে বলুন তো? ডিনার এসে গেছে, এখন খাওয়া দাওয়া হবে, তারপরে বেশ কিছুক্ষণ আড্ডা মারবো, আর তারপরে ব্যাক করে যাবো আবার। কেমন? ভালো? এটাও ভালো, চিকেনটা ফ্লেভার। তুই আমারটা খাও। কেমন? একটু একটু দেখুন मगर ये बड़ा एडवेंचरस है। ডিনার করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাওয়ার সময়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড নাইট, বাই বাই।